আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। খালেদা জিয়া অসুস্থতায় আমি অত্যন্ত উদ্বিগ্ন, প্রার্থনা করি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন শেখ হাসিনা। অর্থনীতির চাপে আমেরিকানরা, আশাবাদী বার্তা দিচ্ছেন ট্রাম্প। মস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, পাইলট সহ নিহত 7। থাই কম্বোডিয়া আবার সংঘাত, থামাতে ফোন করবেন ট্রাম্প। সিরিয়ায় 1 বছরে 600 হামলা ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। খালেদা জিয়া অসুস্থতায় আমি অত্যন্ত উদ্বিগ্ন, প্রার্থনা করি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন শেখ হাসিনা। বর্তমানে দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইমেইলে এক সাক্ষাৎকারে খালেদার দ্রুত সুস্থতা কামনা করেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র, ডায়াবেটিক্স, আর্থাইটিস, লিভার সিরোসিস ও কিডনির মতো বিভিন্ন রোগে ভুগছেন। গত 23 নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং তখন থেকে তিনি সিসিইউতে ভর্তি আছেন। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও অবনতি হয় তা এখনও সম্ভব হয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিদেশে নেওয়া এখন তার স্বাস্থ্য ভ্রমণের সক্ষমতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। উল্লেখ্য, 2018 সালে দুর্নীতি মামলায় খালেদাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। 2 বছর পর শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি দেওয়া হয়। অর্থনীতির চাপে আমেরিকানরা, আশাবাদী বার্তা দিচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশে পণ্যের দাম ভীষণভাবে কমছে এবং তার প্রশাসনের সবচেয়ে বড় অগ্রধার্য হল আমেরিকাকে আবার সাশ্রয়ী করে তোলা। তিনি দাবি করেছেন, গ্যাস ও ডিমের দাম কমেছে, তবে বাস্তবে অনেক খাদ্যপণ্যের দাম এখনও বেশি এবং জনগণ সবচেয়ে বেশি চাপ অনুভব করছে বাসা ভাড়া, শিশু সেবা ও স্বাস্থ্যসেবার খরচে। ডেমোক্র্যাটরা এই ইস্যুতে সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে চাপ সৃষ্টি করেছে, যা আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য উদ্বেগ তৈরি করছে। ট্রাম্প এক সমাবেশে আবারও জীবনযাত্রার খরচ নিয়ে ডেমোক্র্যাটদের উদ্বেগকে ভুয়া প্রচার বলে উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে তার প্রশাসন খাবার আমদানি শুল্ক তুলে নিয়েছে, জ্বালানি মানদণ্ড শিথিল করেছে এবং শিশুদের জন্য ট্রাম্প ব্র্যান্ডেড অবসর সঞ্চয় হিসাব চালুর পরিকল্পনা করেছে। এক সাক্ষাৎকারে অর্থনীতিকে তিনি A++++ গ্রেড দিয়েছেন। রয়টার্স ও ইপসসের সর্বশেষ জরিপে তার জনপ্রিয়তা বেড়ে 41% দাঁড়িয়েছে, যা নীতিগত পরিবর্তনের প্রভাব প্রতিফলিত করছে। মস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, পাইলট সহ নিহত 7। মস্কোর নিকটবর্তী ইভানোভো অঞ্চলে রাশিয়ান সামরিক বাহিনীর একটি AN-22 মিলিটারি কার্গো বিমান পরীক্ষামূলক উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়ে পাইলট সহ 7 জন যাত্রী নিহত হয়েছে। তাসের প্রতিবেদনে জানানো হয়, ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের পর বিমানটিকে টেস্ট ফ্লাইটে তোলা হয়েছিল, কিন্তু সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে জনশূন্য ও বিরান এলাকায় আছড়ে পড়ে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাস্থল জনবসতি থেকে দূরে হওয়ায় বিমানের ভেতরে থাকা 7 জন ছাড়া আর কারো প্রাণহানি বা আহত হওয়ার সম্ভাবনা নেই। মস্কো থেকে প্রায় 200 কিলোমিটার দূরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেছে। থাই কম্বোডিয়া আবার সংঘাত, থামাতে ফোন করবেন ট্রাম্প। থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে সংঘাত তৃতীয় দিনে প্রবেশ করেছে। মঙ্গলবারও সীমান্তবর্তী এলাকায় দুপক্ষের হামলা পাল্টা হামলা অব্যাহত থাকে। কম্বোডিয়ার সরকার দাবি করেছে, সীমান্তে চলমান সংঘর্ষে তাদের 9 বেসামরিক নিহত এবং আরও 20 জন আহত হয়েছে। পাল্টা হামলায় থাইল্যান্ডের 4 সেনা নিহত এবং অন্তত 68 জন আহত হয়েছে। সংঘাতের তীব্রতা বাড়ার কারণে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানুষের মৃত্যু ঘটেছে। সংঘাতের কারণে কম্বোডিয়ার সরকার সীমান্ত এলাকা থেকে 5 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। থাইল্যান্ডের প্রশাসনও সীমান্ত এলাকায় প্রায় 500 অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করেছে এবং সীমান্তবর্তী প্রদেশ থেকে লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় দেশকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। সংঘাতের পেছনের প্রেক্ষাপট হিসেবে জানা গেছে, গত মে মাসে সংঘর্ষে একজন কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার পর সীমান্তে উত্তেজনা বাড়ে। এরপর থেকে দুই দেশের মধ্যে সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া চলতি বছরের জুলাই মাসে সীমান্তে 5 দিনের সংঘর্ষ হয়, যেখানে অন্তত 48 জন নিহত এবং 3 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। ওই সংঘাতের পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে অস্ত্রবিরতি কার্যকর হয়। এই আবহে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি এশিয়ার 2 প্রতিবেশী দেশের এই সংঘাত থামাতে তাদের নেতাদের সঙ্গে ফোনে কথা বলবেন এবং দ্বিপক্ষীয় উত্তেজনা কমানোর চেষ্টা করবেন।
সীমান্তে চলমান এই সামরিক উত্তেজনা এবং ব্যাপক বাস্তুচ্যুতি একদিকে মানবিক সংকট সৃষ্টি করেছে, অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করেছে। সিরিয়ায় 1 বছরে 600 হামলা ইসরায়েলের। বিদ্রোহী জোটের ঝটিকা অভিযানের 1 বছর পূর্ণ হওয়ার পর সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের 54 বছরের শাসনের অবসান ঘটেছে। এই সুযোগে প্রতিবেশী ইসরায়েলের সিরিয়ার সামরিক অবকাঠামো লক্ষ্য করে আগের তুলনায় অনেক বেশি মাত্রায় হামলা চালিয়েছে। 8 ডিসেম্বর 2024 থেকে 28 নভেম্বর 2025 পর্যন্ত ইসরায়েল 6 শতাধিক বিমান, ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে, অর্থাৎ দিনে গড়ে 2টি আক্রমণ। হামলার প্রায় 80%ই সিরিয়ার দক্ষিণাঞ্চল কুনেইত্রা, দেরা ও দামেস্কের গভর্নরশিপে সংঘটিত হয়েছে। কুনেত্রায় 232 বার, দেরায় 167 বার। ইসরায়েল বহু বছর ধরে ইরানি সামরিক ঘাঁটি নির্মূলের অজুহাত দেখিয়ে সিরিয়ায় অভিযান চালিয়েছে। বাশার সরকারের পতনের পর তাদের নতুন দাবি হলো অস্ত্র চরমপন্থীদের হাতে না যেতে দিতে অভিযান চালানো হচ্ছে। এই তালিকায় বাশারের প্রধান বিরোধী গোষ্ঠী হায়াত তাহরির আল সাম HTSও রয়েছে। বাশার সরকারের পতনের মাত্র 4 দিন পর ইসরায়েল ঘোষণা করে সিরিয়ার 80%-এরও বেশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। ইসরায়েলি সেনারা 1974 সালে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলান মালভূমির সিরিয়ান অংশে প্রবেশ করেছে এবং কয়েকটি সামরিক চৌকি স্থাপন করে ভূখণ্ড দখল করেছে। আন্তর্জাতিক অঙ্গনে এটি তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। জাতিসংঘ ও আরব রাষ্ট্রগুলো একে আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে নিন্দা করেছে। তবুও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ ঘোষণা করেছেন যে দখলকৃত এলাকায় ইসরায়েলি বাহিনী অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েল গোলান মালভূমি ছাড়াও জাতিসংঘ বাফার জোনের 235 বর্গ কিলোমিটার ও বাফার জোনের বাইরের সিরিয়ার প্রায় 420 বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল করেছে।